শেষ পর্যন্ত তুমি কি চাও? তুমি বলেছিলে তোমার ডিভোর্স চাই, আমি মেনে নিয়েছি। তোমার মা বলেছিলেন অ্যালিম্যানি হিসেবে আমি 1 টাকাও পাবো না, সেটাও মেনে নিয়েছি। তুমি আমার নিজের বোনকেই বিয়ে করতে চাও, সেটাও আমি মেনে নিয়েছি। সব দিক থেকেই তো তুমি আমাকে কষ্ট দিয়েছ। এখন আমি এমন কি করব যাতে তোমার শান্তি হবে? অন্তরার এই কথা শুনে রুদ্রের আচরণ একটু নরম হলো এবং সে অন্তরাকে বুঝিয়ে বলল, আমি শুধু তোমাকে এটাটাই বলতে চাই, খেয়াল রেখো যেন কেউ তোমাকে বোকা বানাতে না পারে। এটা শুনে অন্তরা রুদ্রকে কটাক্ষ করে বলল, এই উপদেশটা তোমার মুখে ভালো লাগে না রুদ্র। কাল যদি সে আমাকে টাকা না দিত তাহলে আমি মামার অপারেশন করাতে পারতাম না, আর উনি মারা যেতেন। এটা শুনে রুদ্র চমকে গেল। অন্তরা রুদ্রকে কটাক্ষ করে বলল, মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে আমি তোমাকে ফোন করে 3 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে না করে দিয়েছিলে, উল্টে আমাকে অপমানও করেছিলে। এটা শুনে রুদ্র বলল, হ্যাঁ তুমি চেয়েছিলে, কিন্তু আমি ভেবেছিলাম। এরপরে রুদ্র আর কিছু বলতে পারল না। তার মনে হলো যখন অন্তরা তাকে ফোন করেছিল তখন তার এত জরুরি ভিত্তিতে এত টাকা কেন দরকার ছিল, সেটা জানার চেষ্টাও সে করেনি। রুদ্র বলল, আমি ভেবেছিলাম তুমি ডিভোর্সের জন্য টাকা চাইছ। নিজের ভুল বুঝতে পেরে রুদ্র শান্ত হল এবং ধীরে করে অন্তরাকে বলল, যা কিছু হয়েছে সব ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। বলো, ওই লোকটা তোমাকে কত টাকা দিয়েছিল? আমি এখনই তোমাকে টাকা দিচ্ছি, তুমি সঙ্গে সঙ্গে ওর টাকা ওকে ফিরিয়ে দাও আর ব্যাপারটা শেষ করো। এটা শুনে অন্তরা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে রুদ্রকে বলল, মানে তুমি আমাকে এখন শুধু এই কারণেই টাকা দিতে চাইছো যাতে আমি ওই লোকটার সঙ্গে সম্পর্কটা শেষ করে দিই? এই কারণে নয় যে আমার মামা গায়ত্রীর বাবা আর তোমার হতে চলা শ্বশুর? এটা শুনে রাগে রুদ্রের চোয়াল শক্ত হয়ে গেল এবং সে অন্তরাকে বলল, তাহলে থাক, যা ইচ্ছা করো, কিন্তু পরে যখন তোমার হুঁশ ফিরবে তখন কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে না। এতটা বলে সে ফোন কেটে বিছানার উপর ছুঁড়ে ফেলল। রুদ্র এতটাই রেগেছিল যে তার হাতের শিরাগুলো ফুলে উঠেছিল। গায়ত্রী, যে কিছুক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে তার কথা শুনছিল, সে রুদ্রকে লেবুর শরবত এগিয়ে দিয়ে বলল, রুদ্র, তুমি এত আপসেট হচ্ছ কেন? আমি জানি তুমি অন্তরার জন্য চিন্তা করো, কিন্তু ও আমাদের মতো এতটা শিক্ষিত নয়, তাই মানুষের খারাপ উদ্দেশ্যগুলো ও বুঝতে পারে না। তুমি লেবুর শরবতটা খাও আর শান্ত হও, আমি কাল অন্তরার সঙ্গে কথা বলবো। রুদ্র গায়ত্রীর হাত থেকে গ্লাসটা নিয়ে বিছানায় বসে লেবুর শরবত খেতে লাগল। রুদ্র সবসময়ই দেখেছে যে অন্তরা একজন বাধ্য স্ত্রী ছিল। 4 বছরের দাম্পত্য জীবনে অন্তরা কখনো তাকে উল্টো জবাব দেয়নি আর কোনো বিষয়েই কখনো আপত্তি করেনি। গায়ত্রী হেসে বলল, তুমি কেন গিল্টি ফিল করছো? দাদাজির শেষ ইচ্ছা পূরণ করার জন্যই তো তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে, আর আমি বুঝতে পারি যাকে তুমি পছন্দ করো না তার সঙ্গে এত দীর্ঘ সময় কাটানো কতটা কঠিন। এর উত্তরে রুদ্র গায়ত্রীকে বলল, তবে দেখলে, এটা অন্তরার জন্য সহজ ছিল না। আমি 4 বছরে খুব কমই বাড়িতে থেকেছি, আর আমি আনার মায়ের স্বভাব ভালো করেই জানি। অন্তরায় এত অপমান সহ্য করেও কোনো ধরনের অভিযোগ না করে একজন স্ত্রী আর বৌমার দায়িত্ব পালন করেছে। রুদ্রের কথা শুনে গায়ত্রী কিছু বলল না, তবে সে আরও জোরে রুদ্রের মাথা টিপে দিতে লাগল। রুদ্র ভাবতে ভাবতে বলল, তুমি জানো, মা অন্তরাকে অ্যালিমানি হিসাবে 1 টাকাও দিতে রাজি নন। যদি রুদ্রের চোখ খোলা থাকত তাহলে সে বুঝতে পারত যে তার এই কথা শুনে গায়ত্রীর মুখে শয়তানি হাসি ফুটে উঠেছিল। রুদ্র আবার গায়ত্রীকে বলল, কিন্তু অন্তরা এত বছর একজন স্ত্রী আর বৌমার দায়িত্ব পালন করেছে, তাই আমারও কিছু দায়িত্ব হয়। আমি ওকে 5 লাখ টাকা দিয়ে দিই। যতদিন না ও একটা ভালো কাজ পায় ততদিন অন্তত ওর খরচ তো চলবে। কি বলো? রুদ্রের কথা শুনে গায়ত্রীর হাত থেমে গেল। সে রুদ্রকে বলল, তুমি একদম ঠিক ভাবছ। আসলে আমিও তোমার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত ও আমারও তো বোন। আজ আমি যা হয়েছি সবই ওর জন্যই হতে পেরেছি।
কিন্তু আমি এটা ভাবছি, যদি তুমি আন্তারাকে টাকা দাও তাহলে মাম্মিজির যখন জানতে পারবেন তখন উনি রেগে যাবেন। তাই যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি চুপি চুপি সেই টাকাগুলো আন্তারার কাছে পৌঁছে দেব। এটা শুনে রুদ্র চোখ খুলল এবং হেসে গায়ত্রীকে বলল, তুমি সবার জন্য কতটা ভাবো। একটা কাজ করি, আন্তারাকে 5 লাখ নয়, পুরো 10 লাখই দিয়ে দিই। আমি কাল তোমাকে দিয়ে দেব, তুমি ওর কাছে পৌঁছে দিও। এটা শুনে গায়ত্রী হেসে বলল, নো প্রবলেম। অন্যদিকে হোটেল সাহারার রুম নম্বর 607-এ অন্তরা মিস্টার শ্যাডোয়ের আসার অপেক্ষা করছিল। রাতে আসার সময় অনেক আগেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সে আসেনি। অন্তরা নিজের ফোনটা তুলে মিস্টার শ্যাডোকে টেক্সট করল, আপনি কখন পর্যন্ত আসছেন? কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তার কোনো উত্তর এলো না। তারপর অন্তরা তাকে ফোন করল, কিন্তু নম্বর বন্ধ আসছিল। অন্তরা ভাবনায় পড়ে গেল যে শেষ পর্যন্ত ওই মানুষটার ওপর ভরসা করা উচিত কিনা। পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।